বা আমি এখানে যে অপশনগুলো দিচ্ছি সেই অপশন। কিন্তু কোন মানুষের ক্ষেত্রে কোন অ্যালিল জোড়ার দুটি একসঙ্গে থাকে না, এবং যেখানে প্রকট জিনগুলি থাকে, প্রকট অ্যালিলগুলি থাকে, তারা হবে RH পজিটিভ, আর যেখানে প্রচ্ছন্ন অ্যালিলগুলি থাকে সেখানে হবে নেগেটিভ। দেখ, নেগেটিভ হবে একমাত্র স্মল সি, স্মল টি, স্মল ই, এই রকম যদি জিনোটাইপ হয় তাহলে সে কি হবে? নেগেটিভ। তাহলে নিশ্চয়ই পপুলেশনে এই জিনোটাইপের সংখ্যা অনেক কম হবে, whereas এই জিনোটাইপের সংখ্যা অনেক বেশি হবে, যার জন্য মানুষের পপুলেশনে 85% হচ্ছে RH প্লাস আর মাত্র 15% হচ্ছে RH মাইনাস। আমরা এবার একটা সমস্যায় আসছি, সেটা আমি এবার তোদেরকে দেখাচ্ছি। আমরা যেটা যাবো এবার, সেটা হচ্ছে মাতা RH মাইনাস, পিতা হেটারোজাইগাস RH প্লাস। তাহলে এক্ষেত্রে তাহলে এক্ষেত্রে কি হবে? এরকম একটা মাইনাস গামেট, আর এখানে কি হবে? মাইনাস গামেট তৈরি হবে, কারণ যেহেতু মাইনাস মানে কি? প্রচ্ছন্ন। এ হচ্ছে হেটারোজাইগাস, যদি হোমোজাইগাস হতো তাহলে সবই প্লাস হতো, কিন্তু এখানে কি হবে? প্লাস, আর এখানে কি হবে? মাইনাস। এবার তাহলে এই দুটো হচ্ছে কি? তাহলে এই দুটো হচ্ছে কি? ডিম্বাণু, আর এই দুটো হচ্ছে কি? শুক্রাণু। এই ডিম্বাণুর সঙ্গে এর যদি মিলন ঘটে তাহলে কি হবে? প্লাস, আর কি হবে? মাইনাস। এ কি হবে? সন্তান কি হবে? RH প্লাস, এটা কি হবে? মাইনাস। এ কি হবে? মাইনাস। এই কি হবে? মাইনাস। তার মানে ফার্স্ট বেবি হচ্ছে RH প্লাস, সেকেন্ড বেবি হবে RH মাইনাস, সবই মাইনাস, থার্ড বেবি হবে RH প্লাস। এইখানেই সমস্যা। তাহলে দেখ, মা তো মাইনাস, ভ্রূণের মধ্যে কি আছে? প্লাস আছে, RH প্লাস আছে। প্লাস মানে কি? অ্যান্টিজেন। আমরা জানি যে ভ্রূণার মাথার মধ্যে আম্বেলিক্যাল কর্ড, তার মাধ্যমে কি হবে? সবসময় রক্তের কি হবে? আদান প্রদান হবে।
সবসময় কি হবে? রক্তের কি হবে? আদান প্রদান হবে। এইবার ধর ভ্রূণের রক্তে তাহলে কি আছে? অ্যান্টিজেন আছে। এবার সেই অ্যান্টিজেন আম্বেলিক্যাল কর্ডের মাধ্যমে মাথার রক্তে যাবে। মাথার রক্তে কি আছে? অ্যান্টিবডি তৈরি হবে। এবার সেই অ্যান্টিবডি পুনরায় আবার কি হবে? আম্বেলিক্যাল কর্ডের মাধ্যমে আবার কি হবে? ভ্রূণের দেহে চলে আসবে। আমরা তো জানি যে অ্যান্টিজেন আর অ্যান্টিবডি যদি একসঙ্গে থাকে তাহলে লোহিত রক্তকণিকা কি হবে? দলা পেকে যাবে। এবার এই যে ঘটনা, এই বেবিটার ক্ষেত্রে যেটা হবে তাকে আমরা কি বলবো? এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, বা এটাকে আমরা কি বলি? হাইড্রক্স ফিটালিস, বা এটাকে বলা হচ্ছে হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন। তাহলে দেখ ফার্স্ট আর সেকেন্ড বেবির ক্ষেত্রে কিন্তু হবে না কিছু। কারণ হচ্ছে কি না, এই প্রসেসটা কিন্তু অনেকটা স্লো প্রসেস, যার জন্য এখানে তো হবে না। এ তো সবই নেগেটিভ, এখানে তো কোনো অ্যান্টিবডি বা অ্যান্টিজেনের এরকম তো কোনো অ্যাগ্লুটিনেশনের প্রশ্ন আসে না। দুটোই মাইনাস, মানে এখানে আরএইচ ফ্যাক্টরের উপস্থিতি নেই। এখানে হতে পারতো, কিন্তু প্রসেসটা এত স্লো যার জন্য এখানে কিন্তু হয় না। কিন্তু এই বেবিটার ক্ষেত্রে হবে। ভ্রূণের আরএইচ অ্যান্টিজেন মায়ের কাছে যাবে, মায়ের দেহে কি আছে? অ্যান্টিবডি তৈরি হবে, এবং সেই অ্যান্টিবডি পুনরায় ভ্রূণের দেহে আসবে। তারপরে ভ্রূণের লোহিত রক্তকণিকার কি হবে? দলা পেকে যাবে। আমরা যাকে বলি অ্যাগ্লুটিনেশন ঘটে। অ্যাগ্লুটিনেশন ঘটার ফলে গর্ভস্থ ভ্রূণ কি হয়? নষ্ট হয়ে যায়, যাকে বলা হচ্ছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, হাইড্রক্স ফিটালিস, বা HDN বলা হয়, হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন। তাহলে এই আমরা গেলাম আরএইচ গ্রুপ। এরপর আমরা যাচ্ছি আরেকটা বিষয়, যে বিষয়টাকে আমরা বলছি কি না প্লিওট্রপি। দেখ আমরা জেনে এলাম বা জানবো পরে, একটি জিন একটি মাত্র বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। আমরা জানি যে জীবের সমস্ত প্রকার বৈশিষ্ট্যের যে কন্ট্রোলিং পাওয়ার যার হাতে, সে হচ্ছে জিন। একটি জিন একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে পারে, একটি জিন অনেকগুলো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে পারে, বা অনেকগুলো জিন একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে পারে। তিনটি আমি বললাম, কিন্তু একটি জিন একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে পারে, একটি জিন অনেকগুলো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে পারে, অনেকগুলো জিন একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে পারে। প্লিওট্রপি কি না, কোনো একটি নির্দিষ্ট জীবে একটি জিন পরস্পরের সঙ্গে সম্পর্কবিহীন এইরকম যদি অনেকগুলো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, তখন আমরা তাকে বলবো কি প্লিওট্রপি। এবং প্লিওট্রপির প্রভাবে যে সমস্ত চরিত্র বা বৈশিষ্ট্যগুলি ফুটে ওঠে তাদেরকে বলা হবে প্লিওট্রপিক প্রভাব। আমরা উদাহরণ দিয়ে তোদেরকে জানাবো। দেখবো যে একটি জিন কিন্তু একটা, সে এমন কতগুলো বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করছে, কোনো বৈশিষ্ট্য কিন্তু কারোর সঙ্গে কারোর সম্পর্কিত নয়। বোঝাতে পারলাম ব্যাপারটা? একটি জিন একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, একটি জিন অনেকগুলো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে পারে, অনেকগুলো জিন একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে পারে। আমরা তিনটে প্রভিশন দিলাম। এর মধ্যে আমরা প্রথম প্রভিশন কি বলেছি? একটি জিন একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে পারে। দ্বিতীয়টা কি বললাম? একটি জিন একাধিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে পারে। আমরা 2 নম্বরে আসছি। একটি জিন একাধিক চারিত্রিক বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করবে, কিন্তু যে একাধিক চারিত্রের বৈশিষ্ট্যের কথা বললাম আমি,
তারা কিন্তু কেউ কারোর সঙ্গে সম্পর্কযুক্ত নয়। একাধিক চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে, এটা ঠিক, কিন্তু প্রত্যেকটা বৈশিষ্ট্য কেউ কারোর সঙ্গে সম্পর্কযুক্ত নয়। তখন আমরা তাকে কি বলবো? প্লিওট্রপি। তাহলে এই প্লিওট্রপি জিনের তাহলে ক্ষমতা কি? এটা প্লিওট্রপি। এই প্লিওট্রপির প্রভাবে যে সমস্ত বৈশিষ্ট্যগুলো ফুটে উঠছে সেই সমস্ত বৈশিষ্ট্যগুলোকে কি বলা হবে? না প্লিওট্রপিক এফেক্ট। তাহলে আমরা কি বললাম? কোন একটি নির্দিষ্ট প্রজাতির জীবে একটি জিন পরস্পরের সঙ্গে সম্পর্কবিহীন একাধিক চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটালে তাকে প্লিওট্রপি বলে। প্লিওট্রপির প্রভাবে যে সকল চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে ওঠে তাদের প্লিওট্রপিক প্রভাব বা প্লিওট্রপিক এফেক্ট বলে। এবার অনেকগুলো চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে ওঠে, তো তার মধ্যে কোন কোন চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে প্রধান আর কোন কোন চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে অপ্রধান। মূল একটা চারিত্রিক বৈশিষ্ট্য থাকবে, তাকে আমরা বলবো মেজর এফেক্ট। আর ওই মেজর এফেক্ট ছাড়া আর বাকি যে সমস্ত বৈশিষ্ট্যগুলো থাকবে তাদেরকে আমরা বলবো মাইনর এফেক্ট। তাহলে প্লিওট্রপির প্রভাবে যে বৈশিষ্ট্যটি প্রধান তাকে মেজর এফেক্ট এবং জিন দ্বারা নিয়ন্ত্রিত অপর অপ্রধান বৈশিষ্ট্যগুলিকে মাইনর এফেক্ট নামে অভিহিত করা হয়। তাহলে একটা মেজর এফেক্ট থাকবে আর একটা মাইনর এফেক্ট থাকবে। আমরা দুটো উদাহরণ করব। একটা হচ্ছে ফিনাইল কিটোনিউরিয়া আর একটা হচ্ছে সিকল সেল অ্যানিমিয়া। আমরা ফিনাইল কিটোনিউরিয়াটা প্রথম করব, তারপরে সিকল সেল অ্যানিমিয়া বলব। আমরা এই যে দুটো ক্যারেক্টার বললাম, ফিনাইল কিটোনিউরিয়ার কথা বললাম বা সিকল সেল অ্যানিমিয়ার কথা বললাম, এই দুটো কিন্তু মেজর এফেক্ট। সিকল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাবো কিছু কিছু মাইনর এফেক্ট আছে। তার মানে একটা জিন যে সিকল সেল অ্যানিমিয়ার জন্য দায়ী, সে আবার কতগুলো গৌণ ক্যারেক্টারকে প্রকাশিত করে, মাইনর এফেক্টকে প্রকাশিত করে। আবার ফিনাইল কিটোনিউরিয়ার ক্ষেত্রেও একটি জিন যে ফিনাইল কিটোনিউরিয়াকে নিয়ন্ত্রণ, যার জন্য ফিনাইল কিটোনিউরিয়া দায়ী,
তার জন্য আবার কি হবে না অনেকগুলো বৈশিষ্ট্য কি হবে নিয়ন্ত্রিত হবে। তাহলে একটি জিন সে যেমন ফিনাইলকিটোনিউরিয়াকে যেমন প্রকাশ করছে তার সঙ্গে সঙ্গে অন্যান্য বৈশিষ্ট্য প্রকাশেও কি করছে সাহায্য করছে। তার মানে একাধিক চারিত্রিক বৈশিষ্ট্যকে কি করছে নিয়ন্ত্রণ করছে। আমরা এবার দুটো উদাহরণ করব। আমরা পড়ছি এবার যেটা ফিনাইল কিটোনুরিয়া, যাকে আমরা সংক্ষেপে বলি পিকেইউ, মানুষের একটি অটোজোমাল প্রচ্ছন্ন গঠিত রোগ। আমরা পড়ব পরে, এই চ্যাপ্টারেই আছে যে জিন ঘটিত কতগুলো রোগ আছে। এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনগুলোর জন্য কিছু রোগ হয়, ওয়াই ক্রোমোজোমে হয়, একই রকমভাবে অটোজোমে যে সমস্ত জিনগুলো আছে তাদের যদি মিউটেশন ঘটে, তারা যদি প্রচ্ছন্ন জিন হয় তাহলে কিছু রোগ হয়। তার মানে ফিনাইলকিটোনিউরিয়া হচ্ছে এমন একটি রোগ, সেটা কি থাকবে না অটোজোমে থাকবে, এবং অটোজোমের সেই জিনে যদি মিউটেশন হয় তাহলে এই রোগটা হতে পারে। তাহলে জিন কিন্তু, তাহলে ফিনাইলকিটোনিউরিয়া হলো অটোজোমাল জিন ঘটিত প্রচ্ছন্ন জিন ঘটিত এক ধরনের রোগ। এই রোগে কি হয় না অ্যামাইনো অ্যাসিড বিপাক ব্যাহত। কেন না ফিনাইল অ্যালানিন হাইড্রোক্সিলেজ বলে একটা উৎসেচক আছে, সেই উৎসেচকের অভাবে ফিনাইল অ্যালানিন টাইরোসিন নামক অ্যামাইনো অ্যাসিডে পরিণত হতে পারে না। ইম্পর্টেন্ট জিনিস কিন্তু, একটা উৎসেচক, যে উৎসেচকটার নাম আমি কি বললাম ফিনাইল অ্যালানিন হাইড্রোক্সিলেজ, এই উৎসেচকটার কাজ কি আমাদের যে ফিনাইল অ্যালানিন অ্যামাইনো অ্যাসিড তাকে কি করবে টাইরোসিনে পরিণত করবে। কিন্তু যদি ফিনাইল অ্যালানিন হাইড্রোক্সিলেজ উৎসেচক যদি না থাকে তাহলে স্বাভাবিকভাবে ফিনাইল অ্যালানিন টাইরোসিন নামক অ্যামাইনো অ্যাসিডে পরিণত হতে পারবে না। রক্তে ফিনাইল অ্যালানিনের পরিমাণ ক্রমশ কি হবে বাড়তে থাকবে। এইবার ঘটনা হচ্ছে যে ফিনাইল অ্যালানিন হাইড্রোক্সিলেজ এনজাইম তো উৎসেচক, তো আমরা জানি উৎসেচক হচ্ছে প্রোটিন ধর্মী।
প্রোটিনকে তৈরি করে কে? জিন। তার মানে যার অটোজোমে ফিনাইল অ্যালানিন হাইড্রোক্সিলেজ উৎসেচক উপস্থিত থাকবে তাদের ক্ষেত্রে ফিনাইল অ্যালানিন কিসে পরিণত হবে? টাইরোসিনে। আর যাদের ক্ষেত্রে অটোজোমে ওই ফিনাইল অ্যালানিন হাইড্রোক্সিলেজ উৎসেচকের জিনে মিউটেশন ঘটবে, যেটা প্রচ্ছন্ন হয়ে যাবে, তার তাহলে উৎসেচক খরিত হবে না। আর উৎসেচক যদি না হয় তাহলে ফিনাইল অ্যালানিন টাইরোসিনে পরিণত হবে না, রক্তে ফিনাইল অ্যালানিনের পরিমাণ কি হবে? ক্রমশ বাড়তে থাকবে। তার ফলে কি হবে? মস্তিষ্কের বিকাশ ব্যাহত হবে, শিশু জড়বুদ্ধি সম্পন্ন হবে, তাদের মেন্টাল রিটার্ডনেস আসবে, মানসিক একটা রোগ আসবে। এই হচ্ছে ফিনাইলকিটোনিউরিয়া। এটা কিন্তু মেজর এফেক্ট। এবার মাইনর এফেক্ট কি? তাহলে ফিনাইল অ্যালানিন টাইরোসিনে পরিণত হচ্ছে না। আমরা জানি টাইরোসিন থেকে মেলানিন রঞ্জক পদার্থ সংশ্লেষিত হয়। তাহলে টাইরোসিন যদি না থাকে তাহলে সেই শিশুদের কি হবে? মেলানিন থাকবে না, তাদের দেহত্বক, চুল ইত্যাদি কি হবে? ফ্যাকাশে বর্ণ ধারণ করবে, তাদের টিউমার হবে, তাদের এক্সিমা হবে। তাহলে এই যে এক্সিমা হওয়া, টিউমার হওয়া, মেলানিন তৈরি না হওয়া, এগুলো কি সব মাইনর এফেক্ট? একটাই কিন্তু জিন, ওই ফিনাইলকিটোনিউরিয়ার জন্য যে ওই ফিনাইল অ্যালানিন হাইড্রোক্সিলেজের জন্য যে জিন, সেই জিন কি করছে? এইগুলো প্রকাশিত করছে। এগুলো মানে কোনগুলো? মেলানিন রঞ্জক। টাইরোসিন যদি না হয় মেলানিন হবে না। যদি ফিনাইল অ্যালানিন সঞ্চিত হয় টিউমার হবে, ফিনাইল অ্যালানিন যদি সঞ্চিত হয় এক্সিমা হবে, ফিনাইল অ্যালানিন যদি সঞ্চিত হয় মানসিক বিকারগ্রস্ত আসবে। তাহলে মেন রোগটা হচ্ছে কিন্তু ফিনাইলকিটোনিউরিয়া। আর বাকিগুলো যেগুলো সেগুলো হচ্ছে কি? অপ্রধান, মাইনর এফেক্ট। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? একটি জিনের অনেকগুলি বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? প্লিওট্রপি। তাহলে আমরা কি বললাম না, ফিনাইল অ্যালানিন হাইড্রোক্সিলেজ, ফিনাইল অ্যালানিন হাইড্রোক্সিলেজ, যাকে আমরা সংক্ষেপে বলি কি? পিএইচ। এটা হচ্ছে একটা উৎসেচক। এই উৎসেচকের জন্য একটা জিন আছে। সেই জিনটা কোথায় আছে? অটোজোমে। আমরা যারা স্বাভাবিক, আমাদের ক্ষেত্রে জিনটা থাকে, আমাদের ক্ষেত্রে ফিনাইল হাইড্রোক্সিলেজ অ্যালানিন হাইড্রোক্সিলেজ উৎসেচক খরিত হয়। যাদের ক্ষেত্রে অটোজোমে সেই জিনটা প্রচ্ছন্ন হয়ে গেছে, মিউটেশন হয়ে গেছে যাদের, তাদের ক্ষেত্রে এই উৎসেচকটা কি হবে? খরিত হবে না। তাহলে ফিনাইল অ্যালানিন হাইড্রোক্সিলেজ উৎসেচকের অনুপস্থিতিতে, যদি উপস্থিত থাকে তাহলে জিন স্বাভাবিক, যদি অনুপস্থিত থাকে তাহলে জিনের কি হয়েছে? মিউটেশন হয়ে গেছে। অনুপস্থিতিতে ফিনাইল অ্যালানিন অ্যামাইনো অ্যাসিড টাইরোসিন অ্যামাইনো অ্যাসিডে পরিণত হতে পারে না। ফলে রক্তে ফিনাইল অ্যালানিনের পরিমাণ বৃদ্ধি পায়, শিশুর ফলে শিশুর মস্তিষ্ক কি বলবো, বাংলাটা কি বলবো, সুগঠিত হয় না,
মস্তিষ্কের গঠন সুগঠিত হয় না, জড় বুদ্ধি সম্পন্ন হয় এবং মেন্টাল রিটার্নেস আসে। একে ফিনাইল কিটোনুরিয়া বলে এবং ইয়া অ্যামাইনো অ্যাসিডের বিপাক ব্যাহত হলে হয়। কেন অ্যামাইনো অ্যাসিডের বিপাক ব্যাহত হবে না? যেহেতু অ্যামাইনো অ্যাসিড বিপাকের জন্য যে কোন অ্যামাইনো অ্যাসিড ফিনাইল হাইড্রোক্সিলেট অ্যালানিন হাইড্রোক্সিলেট, সেই বিপাকের জন্য যে জিনটা দরকার সেই জিনটা কি হয়ে গেছে না প্রচ্ছন্ন হয়ে গেছে, যে কারণে অ্যামাইনো অ্যাসিড কি হবে বিপাক ব্যাহত হবে। এবার টাইরোসিন হচ্ছে না, এবার তার ফলে কি হবে? মেজর এফেক্ট হচ্ছে কি? ফিনাইল কিটোনুরিয়া হচ্ছে মেজর এফেক্ট। মাইনর এফেক্ট কি না? টাইরোসিন থেকে টাইরোসিনের অনুপস্থিতিতে, কারণ যেহেতু টাইরোসিন নামক অ্যামাইনো অ্যাসিড তৈরি হচ্ছে না, তাহলে টাইরোসিনের অনুপস্থিতিতে মেলানিন রঞ্জক সংশ্লেষিত হয় না, ত্বক এবং চুলের বর্ণ ফ্যাকাশে হয়, দেহত্বকে এক্সিমা হয় এবং টিউমার সৃষ্টি হয়। তাহলে মেন কিন্তু জিনটাই হচ্ছে একটা, ফিনাইল হাইড্রোক্সিলেট ফিনাইল অ্যালানিন হাইড্রোক্সিলেট উৎসেচকের জন্য যে জিন, তার জন্য যেমন ফিনাইল কিটোনুরিয়া একদিকে হচ্ছে, অন্যদিকে এই রকম বৈশিষ্ট্যগুলো হচ্ছে, যার জন্য এটাকে আমরা কি বলবো? প্লিওট্রপি বলবো। আরেকটা আমরা যেটা বলবো সেটা হচ্ছে কি সিকল সেল অ্যানিমিয়া। সিকল মানে হচ্ছে কাস্ত, সেল মানে হচ্ছে কোষ, অ্যানিমিয়া মানে হচ্ছে রক্তাল্পতা, হিমোগ্লোবিনের অভাব ঘটে, এক ধরনের মিউটেশন ঘটিত রোগ। আমরা জানি, আমরা জেনে এসেছি বা পরবর্তীকালে আমরা পড়বো যে আমাদের হিমোগ্লোবিনে দু ধরনের পেপটাইড আছে, পলিপেপটাইড আছে, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা। আলফা পলিপেপটাইডের জন্য জিন আছে, বিটা পলিপেপটাইডের জন্য জিন আছে। এই আলফা পলিপেপটাইড এবং বিটা পলিপেপটাইডের জন্য দায়ী যে জিনগুলো, সেই জিনগুলো কোথায় থাকে? 11 নম্বর আর 16 নম্বর অটোজোমে থাকে, আমরা পড়ে এসেছি। এবার কোনো কারণে যদি এই পলিপেপটাইড জিনের যদি মিউটেশন ঘটে, তাহলে আমাদের হিমোগ্লোবিনটা দেখতে কার মতন হয়? অনেকটা কাস্তের মতন হয়ে যায়। তারপরে কি হবে? হিমোগ্লোবিনের অভাব ঘটবে, যার জন্য কি হবে? অ্যানিমিয়া হবে। তাহলে আমরা এখানে স্বাভাবিক জিনের কথা বলছি না, আমরা এখানে যেটা বলছি সেটা হচ্ছে কি না একটা অস্বাভাবিক জিন, যেটা মিউটেশন হয়েছে, যেটা প্রচ্ছন্ন ঘটিত জিন। এবার সেই জিনটা কি করবে? সিকেল সেল অ্যানিমিয়ার জন্য দায়ী। যারা সিকেল সেল অ্যানিমিয়া দ্বারা আক্রান্ত তাদেরকে প্লাজমোডিয়াম আদ্যপ্রাণী কখনো আক্রমণ করে না। তার মানে যারা সিকেল সেল অ্যানিমিয়া দ্বারা আক্রান্ত হবে তাদের ম্যালেরিয়া হবে না, তাদের বৃক্ক, হৃৎপিণ্ড, ফুসফুস ইত্যাদি অঙ্গ সুগঠিত হবে না। মেজর এফেক্ট কোনটা? সিকেল সেল অ্যানিমিয়া। যাদের সিকেল সেল অ্যানিমিয়া হবে তাদেরকে প্লাজমোডিয়াম আদ্যপ্রাণী আক্রমণ করবে না, তার মানে তাদের ম্যালেরিয়া হবে না। মাইনর এফেক্ট। তাদের হৃৎপিণ্ড, ফুসফুস, যকৃৎ, প্লীহা ইত্যাদি কি হবে? সুগঠিত হবে না। মাইনর এফেক্ট।
তাহলে সিকেল সেল অ্যানিমিয়া কিন্তু স্বাভাবিক জিন নয়, এর জন্য যে দায়ী জিনটি সেই জিনটি কিন্তু স্বাভাবিক জিন নয়, সেটা হচ্ছে এক ধরনের মিউটেশন ঘটিত জিন। তাহলে সিকেল সেল অ্যানিমিয়ার জন্য দায়ী জিন হলো HB বিটা S। HB মানে হচ্ছে হিমোগ্লোবিন, বিটা মানে হচ্ছে বিটা পলিপেপটাইড, সিকেল সেল বলে S। এই জিনের প্রভাবে সৃষ্ট হিমোগ্লোবিন হলো HbS। তার মানে হিমোগ্লোবিন কি হবে? কাস্তে আকৃতি ধারণ করবে। এই হিমোগ্লোবিন কাস্তে আকৃতি ধারণ করে বলে যার জন্য এই নাম হচ্ছে কি HbS। এবং এর প্রভাবে কি হবে? এর ফলে মানুষের সিকেল সেল অ্যানিমিয়া রোগ। তাহলে এই সিকেল সেল অ্যানিমিয়াকে আমরা কি বলবো? একটি জিন, তার নাম কি HB বিটা S, একটি জিন যে কি করছে? সিকেল সেল অ্যানিমিয়া করছে। যারা এই রোগে আক্রান্ত তাদের প্লাজমোডিয়াম আদ্যপ্রাণী আক্রমণ করতে পারে না, এবং তাদের ম্যালেরিয়া হবে না। তাহলে HB বিটা S সে যেমন সিকেল সেল অ্যানিমিয়া রোগ তৈরি করে, মেজর এফেক্ট, যাদের সিকেল সেল অ্যানিমিয়া হবে তাদেরকে প্লাজমোডিয়াম আক্রমণ করতে পারবে না। এদের বা এই ব্যক্তিদের প্লিয়া, যকৃৎ, ফুসফুস ইত্যাদি সুগঠিত হয়।